আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের 38 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রাইসা দুই হাতের সিঁড়ির রেলিং ধরে কয়েকটা সিঁড়ি নেমে এলো। প্রায় আর 4-5টা সিঁড়ি আছে ফ্লোরে যাওয়ার জন্য। আরেক ধাপ নামতেই বেকায়দাভাবে জুতোর তলা ফসকে গেল। সাথে সাথে দুই হাত রেলিং থেকে ছেড়ে গেল। আহ বলে চিৎকার করে উঠল। মুহূর্তেই তার পা মুচড়ে গেল। শরীরের ভারসাম্য হারিয়ে ফেলল। সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়তে লাগলো রাইসা। হঠাৎ মার্জিয়া চিৎকার করে বলে উঠল, রাইসা! অমনি হুড়মুড়িয়ে সিঁড়ি থেকে পরে পরে গড়তে গড়তে ফ্লোরে নামলো। নিচে এসে ধপাস করে পড়তে নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। রাইসা মেঝেতে পড়ে আছে, চোখ বন্ধ হয়ে গেল। সাথে তার ডান পা অস্বাভাবিকভাবে বাঁকানো। আহ বলে গুঙিয়ে যাচ্ছে। চোখ খুলতে চোখে পানি চলে এলো। তারপর আবারও বলল, আমার পা। মার্জিয়া দৌড়ে নিচে নেমে এলো। ও গড, রাইসা! আমি তোমাকে বলেছিলাম ওখানে দাঁড়িয়ে থাকতে, তুমি নিচে নামতে গেলে কেন? কথাটা আটকে গেল তার গলায়। রাইসা কাপা কণ্ঠে বলল, ও মা গো, ব্যথা করছে। তার পায়ের দিকে তাকাতেই বোঝা যাচ্ছে ফুলে উঠছে দ্রুত আর হালকা বেঁকে গেছে। মার্জিয়ার হাত কাঁপতে লাগলো। তারপর বলল, আমি কি করলাম? এত বড় সর্বনাশ করলাম তোমার? ঠিক তখনই কি হয়েছে? নিজের ঘর থেকে বেরিয়ে আসলেন মেহেরিমা নোয়ান। দৃশ্যটা দেখেই তিনি থমকে গেলেন। মেঝেতে পড়ে থাকা রাইসার পা অস্বাভাবিকভাবে বাঁকানো, তার পাশে ভেঙে পড়া মার্জিয়া। ইয়া আল্লাহ! দুহাত মাথায় দিয়ে ছুটে এলেন তিনি। তারপর বললেন, রাইসা মা, কি হয়েছে তোমার? কাপা কাপা হাতে রাইসার মাথাটা নিজের কোলে তুলে নিলেন। রাইসা কাঁদতে কাঁদতে বলল, আমি পড়ে গেছি। মেহেরিমার চোখে পানি চলে এলো সাথে সাথে। তারপর বলল, কিভাবে, কি হলো? মার্জিয়া ফুপিয়ে উঠে বলল, আম্মু, আমি হিল পরিয়েছিলাম, আমি বলেছিলাম হাঁটতে। কথা শেষ করতে পারলো না, কান্নায় গলা বন্ধ হয়ে গেল। মেহেরিমা নয়ন এক মুহূর্ত চোখ বন্ধ করলেন। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, আগে ওকে হাসপাতালে নিতে হবে। আর এদিকে বাড়ির সামনে গাড়ি ব্রেকের শব্দ হতেই সবাই একবার দরজার দিকে তাকালো। তেজ দরজা প্রায় ঠেলে ভেতরে ঢুকলো। চোখ মুখে স্পষ্ট অস্থিরতা, শ্বাসটা দ্রুত চলছে। ফোনে শুধু রাইসা পড়ে গেছে এই কথাটুকুই শুনেছিল, এরপর আর কিছুই শুনতে চায়নি। ড্রয়িং রুমে পা রাখতেই তার দৃষ্টি গিয়ে থামলো মেঝেতে বসে থাকা রাইসার দিকে। মুহূর্তেই থেমে গেল সে। রাইসা মেহেরিমা নয়নের কোলে মাথা রেখে কাঁদছে। তার ডান পা ফুলে উঠছে, অস্বাভাবিকভাবে বেঁকে আছে। তেজের চোখ এক সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল। তারপর ধীরে ধীরে তার চোয়াল শক্ত হয়ে উঠল। তেজ বলল, এটা কি করে হলো? গলাটা কেমন যেন ভারী হয়ে গেল। রাইসা কষ্টের মাঝেও চোখ তুলে তাকালো। তেজকে দেখেই তার চোখে জমে থাকা পানি গড়িয়ে পড়ল। মেহেরিমা নোয়ান আর মার্জিয়া দুজনে অনেক বরফ পানি ঢেলেছে, কিন্তু আঘাতপ্রাপ্ত স্থানে যেন সেকেন্ডেই ফুলে উঠছে। হাঁটুর প্রায় নিচে তাই জামা উঠিয়ে দুইজনে বেশ পানি ঢেলেছে। সবার চোখেই পানি। এমন দুর্ঘটনা ঘটবে তা আশা করিনি। মেহেরিমা নোয়ান ছেলেকে বললেন, এখন এত প্রশ্নের সময় নয়, তুই তাড়াতাড়ি রাইসাকে নিয়ে হাসপাতালে চল, আমার ভয় হচ্ছে, কিরকম জায়গাটা ফুলে উঠছে। এই একটা কথাই যেন তেজের ভেতরের সবকিছু ভেঙে দিল। সে এক লাফে এগিয়ে এলো, খুব সাবধানে রাইসার পাশে বসে পড়লো। চলন্ত ট্রেনে যেন হঠাৎই ব্রেক কষলো রাইসা, কেঁদেই চলেছে। তেজ গম্ভীর শ্বাস ছেড়ে আলতো করে বলে উঠল, শুশ, কিছু হবে না, আমি আছি। তার কণ্ঠটা অদ্ভুতভাবে নরম, কিন্তু ভিতরে চাপা রাগ স্পষ্ট। সে আলতো করে রাইসার পায়ের দিকে তাকালো, হাত বাড়িয়ে ছুতে গিয়েও থেমে গেল। ভয় পাচ্ছে, ব্যথা আরো বাড়বে। তারপর ধীরে ধীরে রাইসার মাথায় হাত রাখলো। তেজ আর এক মুহূর্তও দেরি করলো না, খুব সাবধানে রাইসাকে কুলে তুলে নিল সে। রাইসা ব্যথায় কুকড়ে উঠতেই তেজের বুকের ভেতরটা যেন ছিঁড়ে গেল। দাঁত চেপে নিজেকে সামলে নিল সে। তারপর বলল, আর একটু সহ্য করো, আমরা এখন ওই হাসপাতালে যাচ্ছি। তার কণ্ঠে আদেশও আছে, আবার অদ্ভুত এক ভাঙা কোমলতাও। গাড়ির দরজা খুলে খুব যত্ন করে রাইসাকে বসালো। মেহেরিমা নয়ন পেছন থেকে দোয়া পড়তে পড়তে এগিয়ে গাড়িতে বসলেন রাইসার পাশে। এক পাশে মার্জিয়া বসলো। মুহূর্তের মধ্যে গাড়ি ছুটে গেল হাসপাতালের দিকে। হাসপাতালের জরুরি বিভাগে ঢুকতেই চারপাশে অস্থিরতা, নার্সদের দ্রুত চলাফেরা, স্ট্রেচারের শব্দ, সবকিছু যেন আরো আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে। তেজ প্রায় চিৎকার করে ডাক্তারকে ডাকতে লাগলো। সাথে সাথে ডাক্তার উপস্থিত হলো। ডাক্তার দ্রুত এগিয়ে এলেন। রাইসার পা দেখে তার মুখটা গম্ভীর হয়ে গেল। তারপর বলল, এক্স-রে করতে হবে, মনে হচ্ছে ফ্র্যাকচার হয়েছে। এই কথাটা শুনে তেজের বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে গেল। রাইসার অবস্থা দেখে তিনি স্ট্রেচারে শুয়ে দিতে বললেন, কিন্তু তেজ রাইসাকে সেখানে দিল না, বরং ডাক্তারকে বলল, ডক্টর বারবার জায়গা পরিবর্তন করলে ওর ব্যথা লাগবে, আপনি বলুন কোথায় একেবারে রাখতে হবে, আমি ওখানেই রাখছি। এক্স-রে রুমের ভেতর শুয়ে দিল তেজ। রাইসার পা আস্তে ধীরে নিজে হাতে করে বেডে রাখলো তেজ। রাইসা সে নিজেই তেজের শার্ট শক্ত করে ধরে আছে, চোখে ভয়, ব্যথা আর অজানা আতঙ্ক। তেজ নিজে থেকেই রাইসার হাত আঁকড়ে ধরে বলল, আমি আছি। তেজ এতটুকুই বলল, কিন্তু তার নিজের কণ্ঠটাই যেন কেঁপে উঠল। এই কথাটাতে রাইসা অনেক ভয়ের মাঝেও একটা ভরসা পেল। এক্স-রে রুমের বাইরে দাঁড়িয়ে থাকতে বলেছে সবাইকে। মার্জিয়া আর মেহেরিমা নয়ন বাইরে গিয়ে দাঁড়ালেও তেজ বাইরে আসলো না। রাইসা প্রচন্ড ভয় পেয়েছে। একে ব্যথা, তার উপর আগে কখনো এমন হাসপাতাল দেখেনি, তেমন বড় কোনো অসুখ হয়নি যার কারণে হাসপাতালের ভেতর পরিবেশ সম্পর্কে ধারণা নেই। এত যন্ত্রপাতি দেখে অন্তরাত্মা কেঁপে উঠছে। মনে হচ্ছে যদি পা কেটে ফেলতে হয় তখন।
ভয়ে তেজের হাত ছাড়েনি। তেজ যেতে গিয়েও রাইসার এমন ভীতিকর অস্ত্রভরা চাহনি আটকে ফেললো। ভেতর থাকতে চাইলেও ডাক্তারকে বলল, আপনি পেশেন্টের কে হন? কিয়ৎক্ষণ থেমে তেজ জোর গলায় বলল, হাজব্যান্ড, শি ইজ মাই ওয়াইফ। রাইসা কথাগুলো যেন নিজ কানে বিশ্বাসই করতে পারছে না। মুহূর্তে শরীরের সমস্ত ব্যথা যেন ভুলে গেল, শুধু ধ্যানে রইল তেজের কথা। তাকে মানুষের সামনে স্ত্রী বলে পরিচয় দিচ্ছে, তাতেও কোনো দ্বিধা নেই। ডাক্তারকে বলে তেজ ভেতরে থাকার পারমিশন নিল। তেজের 2 হাতের মুঠোয় রাইসার কোমল 2টি হাত জায়গা পেল। এক্সরে মেশিনের ঠান্ডা ধাতব প্লেটের উপর যখন রাইসার পা ধীরে ধীরে রাখা হলো, তখনই তার মুখটা বিকৃত হয়ে উঠল যন্ত্রণায়। ঠোঁট কামড়ে ধরে আছে, তবুও চাপা একটা কাতর শব্দ বেরিয়ে এলো। তেজ সঙ্গে সঙ্গে আরো ঝুঁকে এলো। আরেকটু প্লিজ। তার কণ্ঠে অনুরোধ, কিন্তু চোখে আতঙ্ক। মেশিনের আলো একবার ঝলসে উঠল, কয়েক সেকেন্ড, কিন্তু সেই কয়েক সেকেন্ডে যেন এক একটা যুগের মতো লাগছে। এক্সরে শেষ করে একটা রুমে নিয়ে যেতে বললে তেজ স্কুলে করে সেখান থেকে নিয়ে গেল। ডাক্তাররাও বেশ আশ্চর্য হয়ে গেল, এমন হাজবেন্ড খুব কমই দেখা যায়। বেডে রাইসা শুয়ে আছে, মাহতাব নন চলে এসেছে। আসলে ফোন পাওয়ার পরেই তিনি এসেছেন, তবে ট্রাফিক জ্যামে আটকা পড়েছিলেন। তেজ ঘুরে অন্য রাস্তা ধরে এসেছে বলে আগেই পৌঁছে গেছে। পরে যখন বাড়িতে পৌঁছালো তখন জানলো সবাই হাসপাতালে চলে গেছে। এরপর তিনি ফোন করে জেনে সেখানে আসলেন। মেহেরিমা নয়ন রাইসার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ব্যথায় প্রায় নাজেহাল অবস্থা রাইসার, তবুও তার প্রতি মানুষগুলোর কেয়ার সত্যিই ভালো লাগা কাজ করে। রিপোর্ট আসতে বেশি সময় লাগলো না। ডাক্তার প্লেটটা হাতে নিয়ে কিছুক্ষণ গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে রইলেন। তারপরে মুখটা গম্ভীর করে বললেন, হাড় ভেঙে গেছে, নিচের অংশে ক্লিন ফ্র্যাকচার, কিন্তু হাড়টা সরে গেছে, সেট করতে হবে। এই কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করলো তেজের মাথায়। সাথে সাথে অবাক হয়ে গেল সবাই। সামান্য একটা দুর্ঘটনায় এত বড় ক্ষতি হয়ে যাবে সেটা সত্যি অপ্রত্যাশিত ছিল। তেজ অদ্ভুতভাবে বলল, মানে? তার গলাটা শুকিয়ে গেছে। ডাক্তার শান্তভাবে বলল, হাড়টা ঠিক জায়গাতে বসিয়ে প্লাস্টার করতে হবে, একটু ব্যথা হবে, কিন্তু না করলে ঠিক মতো জোড়া লাগবে না। রাইসাকে এক্সরে বেডে রাখা হলো। নার্সরা প্রস্তুতি নিতে শুরু করলো। চারপাশে যন্ত্রপাতির শব্দ, গ্লাভস পরার খসখস, তারপর তীব্র স্যানিটাইজারের গন্ধ। সব মিলিয়ে পরিবেশটা রাইসার জন্য হলো আরো ভয়ঙ্কর হয়ে উঠল। রাইসা তেজের হাত শক্ত করে ধরে চেপে ধরলো। তার কণ্ঠ কাঁপছে, চোখে পানি জমে আছে। তেজ এক মুহূর্ত চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল। তারপর তার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, আমি আছি, কিছু হবে না, ট্রাস্ট মি, কিচ্ছু হতে দিব না। তখন রুমে কেউ ছিল না। রাইসা ব্যথায় এত কিছু নজর আনলো না। এর মধ্যে ডাক্তার নার্সরা ঢুকলো। ডাক্তার খুব সাবধানে রাইসার পা ধরলেন। জাস্ট আপনি চোখ বন্ধ করুন মিসেস। রাইসা চোখ বন্ধ করে তেজের হাত শক্ত করে চেপে ধরল। তিনি ধীরে ধীরে হাতটা সোজা করার চেষ্টা করলেন। রাইসা আহ বলে চিৎকার করে উঠল। রাইসার চিৎকারে পুরো রুমটা কেঁপে উঠল। তার আঙ্গুলগুলো তেজের হাত প্রায় কেটে ফেলবে এমন ভাবে চেপে ধরেছে। চোখ বুজে মাথা একপাশে ঘুরিয়ে নিয়েছে। অশ্রু গড়িয়ে পড়ছে অবিরাম। তেজের বুকটা মোচড় দিয়ে উঠল। সে নিজেও দাঁত চেপে আছে, কিন্তু একটু হাল ছাড়লো না, বরং আরো শক্ত করে ধরে রাখলো। শেষ হয়ে যাচ্ছে বলে ডক্টরকে বলল, ডক্টর প্লিজ আসতে, ওর খুব কষ্ট হচ্ছে। সে বারবার বলছে, যেন নিজের মনকেই বুঝাচ্ছে। কয়েক মুহূর্ত তীব্র যন্ত্রণার পর ডাক্তার বললেন, হয়ে গেছে, হাড় জায়গায় এসেছে। এরপর প্লাস্টার করার কাজ শুরু হলো। সাদা ব্যান্ডেজে ভিজে থাকা প্লাস্টার স্তরের একের পর এক জড়িয়ে দেওয়া হচ্ছে রাইসার পায়ে। ধীরে ধীরে পুরো নিচের অংশটা মোটা শক্ত সাদা আবরণে ঢেকে গেল। রাইসা এখনো কাঁদছে, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। তেজ তার কপালে হাত রেখে চুপচাপ বসে আছে। চোখ দুটো লাল হয়ে গেছে, কিন্তু সে এক ফোঁটা অশ্রুও ফেলছে না। ডাক্তার কাজ শেষ করে বলল, প্লাস্টার 6 থেকে 8 সপ্তাহ থাকবে, পায়ে ভর দেওয়া যাবে না, পুরো বিশ্রাম নিতে হবে। সবকিছু শেষ হলে রাইসাকে বেডে শুইয়ে দেওয়া হলো। সে আধখোলা চোখে তেজের দিকে তাকালো। ব্যথা, ক্লান্তি আর অদ্ভুত এক শান্তি মিশে আছে তার দৃষ্টিতে। রাইসার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। এইটুকু সময় এত যন্ত্রণা ভেতর দিয়ে গেছে যে এমনি দুর্বল শরীর তার উপর এত যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তাই এখন গভীর ঘুমে মগ্ন। ডাক্তার নিজে ঘুমের ইনজেকশন পুশ করেছে পরে, যাতে ঘুমালে শরীরে কিছু ব্যথা থেকে মুক্তি পাই এই ঘুমের সময় পর্যন্ত। তেজ অনেকক্ষণ চুপচাপ বসে রইল। রাইসার নিঃশ্বাসের ওঠানামা দেখছিল। ঘুমের ওষুধে ডুবে থাকা মেয়েটার মুখটা ফ্যাকাশে, তবুও কেমন শান্ত। তার দৃষ্টি রাইসার পায়ের প্লাস্টারে গিয়ে থামলো, কিন্তু তেজের ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে। হঠাৎ সে উঠে দাঁড়ালো। ডক্টর, তার গলায় চাপা তাড়াহুড়া। ডাক্তার ঘুরে তাকালেন, তারপর বললেন, জি বলুন। তেজ একটু থেমে নিজেকে সামলে নিয়ে বলল, ওকে কি আজকেই বাসায় নিয়ে যাওয়া যাবে? ডাক্তার ভ্রুকুসকে বলল, আজকেই, কিন্তু উনি তো সবাই ট্রিটমেন্ট শেষ করলেন, অবজারভেশনে রাখা ভালো হবে, এতে দ্রুত সুস্থ হয়ে উঠবে, নার্সরা তার দেখাশোনা করবে। তেজ দৃঢ় গলায় বলল, আমি বাসায় পুরো কেয়ারের ব্যবস্থা করব, নার্স লাগলে সেটাও রাখবো। কিন্তু একটু থামলো সে। চোখ চলে গেল রাইসার দিকে। ও এই পরিবেশে ভয় পাচ্ছে। ডাক্তার কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আপনি যদি বাসায় নিয়ে যান তাহলে কিছু শর্ত মানতে হবে। প্রথমত, পা একদম নাড়ানো যাবে না। দ্বিতীয়ত, সবসময়
সবসময় উঁচুতে রাখতে হবে, ব্যথা বাড়লে বা ফুলে গেলে সাথে করে নিয়ে আসবেন, আর নিয়মিত মেডিসিন একটাও মিস করা যাবে না। তেজ মাথা নাড়ালো। ওকে, আমি এর দায়িত্ব নিব, এমন কিছু হবে না যার দ্বারা কোনোরূপ ক্ষতি হয়। মেহেরিমা নয়ন এগিয়ে এসে বলল, ডাক্তার সাহেব, বাসায় নিলে কোনো ঝুঁকি হবে না তো? ডাক্তার শান্ত স্বরে বললেন, যদি ঠিকমতো কেয়ার করেন তাহলে সমস্যা হবে না, তবে খুব সাবধানে রাখতে হবে। কিছুক্ষণ পর নার্সরা কাগজপত্র নিয়ে এলো। ছাড়পত্রের ফর্মালিটি শেষ করতে করতে প্রায় আধা ঘন্টা কেটে গেল। তেজ নিজেই সবকিছু দ্রুত সাইন করলো, তারপর আবারও রাইসার কাছে গিয়ে দাঁড়ালো। ঘুমন্ত রাইসা জানতেই পারলো না তাকে বাড়িতে নেওয়া হচ্ছে। তেজ খুব সাবধানে তাকে কুলে তুলে নিল। আবার এবার রাইসা আগের মতো কুকড়ে উঠলো না। ঘুমে আচ্ছন্ন শরীরটা নিস্তেজ হয়ে গেছে বুকের ভেতর, কিন্তু তেজের হাত আরো শক্ত হয়ে নরমভাবে নিল যাতে এক ফোঁটাও যেন ব্যথা না লাগে। মার্জিয়া নিচু স্বরে বলল, আস্তে ভাই। পাপ্পা। তেজ বলল, আমি দেখছি। তার কণ্ঠে এমন একটা দৃঢ়তা যেন কারো কোনো কিছু বলার দরকার নেই। গাড়িতে ওঠানোর সময় কেউ কাউকে ধরতে দিল না, নিজেই আস্তে করে বসালো। তারপর নিজের হাত দিয়ে পা একটু উপরে রাখলো সিটের উপর। মেহেরিমা নয়ন রাইসার মাথার কাছে বসে তার বুকে রাইসার মাথা দিলেন। মার্জিয়া বেশ সাবধানতার সাথে রাইসার পা ধরে রাখলো। বাড়ির সামনে আসতেই গাড়ি থামাতেই কাজের লোক দৌড়ে এলো। সে আবার রাইসাকে কুলে তুলে নিল। বাড়িতে প্রবেশ করতেই মেহেরিমা নয়ন বলল, রাইসাকে ওর রুমে না রেখে আমার রুমে দিয়ে যা, আমি সবসময় থাকতে পারবো। আবার সেই উঁচুতে রাখার কোনো দরকার নেই, আগে সুস্থ হোক। মাহাতাব নয়নও সাই দিল, কিন্তু তেজ তাদের কথায় বিন্দুমাত্র তোয়াক্কা না করে চলে যেতে লাগলো। সিঁড়ি দিয়ে ওঠার সময় একবার থেমে থেমে পিছু ঘুরে সবার উদ্দেশ্যে বলল, ওকে আমার রুমে নিয়ে যাচ্ছি, তোমরা গিয়ে সেখানেই দেখে রেখো, আর আমি 2জন নার্স রাখবো, তোমাদের পাশাপাশি ওরাও দেখাশোনা করে নেবেন দিনের বেলা। তেজ চলে গেল। পেছনে 3জনের ওই দৃষ্টি কেবল অবাক অপ্রত্যাশিত স্বপ্নের মতো। রাইসাকে সামনে আসার জন্য বারণ করেছিল, কিন্তু হুট করে এতটা কেয়ার তাদের বোধগম্য হলো না। একে অপরের দিকে শুধু চেয়ে রইল। যদিও মেহেরিমা নয়ন কিছুটা আন্দাজ করেছিলেন তার ছেলের সম্পর্কে, কিন্তু খালবিল পেরিয়ে জল নদী নালাতেও পৌঁছে গেছে এই অদূর প্রত্যাশা ছিল না। তেজ ধীরে ধীরে রাইসাকে বিছানায় শুইয়ে দিল, তারপর নিজের হাতে পায়ের নিচে বালিশ গুজে দিল। এত যত্ন, এত সাবধানতা। মেহেরিমা নয়ন তাকিয়ে রইলেন। মার্জিয়া আর তিনি উপরে এসেছেন পিছনে পিছনে, একা সামলাতে পারবে কিনা ভেবেই। তিনি মনে মনে শুধু একটা কথাই বললেন, এই ছেলেটা সত্যি আমার সেই ছেলে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।